প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের পড়াবো, আমি ক্লাস 10-এর বা 10 এবং 9-এর প্যাসেজ ন্যারেশন করবো। প্যাসেজ ন্যারেশন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে 5 দাগে আসে। 5 দাগে 4টা বা 5টা সেন্টেন্স থাকে, ওইটা তোমাদের কমপ্লিট করলে 5 নম্বর। তাহলে চলো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন করবো। প্যাসেজ ন্যারেশন করার আগে তোমাদের সেন্টেন্স ন্যারেশন অবশ্যই জানতে হবে। সেন্টেন্স ন্যারেশন আসলে সেন্টেন্স ন্যারেশন পারলেই প্যাসেজ ন্যারেশন পারবে। প্যাসেজ ন্যারেশন আলাদা তেমন কিছু নয়। প্যাসেজ ন্যারেশন শুধুমাত্র কয়েকটা এক্সট্রা নিয়মকানুন মুখস্থ রাখতে হবে। এমনি মূলত ওই সেন্টেন্স ন্যারেশনই জানলে ওটি প্যাসেজ ন্যারেশন। সেন্টেন্স ন্যারেশন বা প্যাসেজ ন্যারেশন তোমাদের বলে রাখি, প্যাসেজ ন্যারেশন তোমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। ডিরেক্ট ন্যারেশন তোমাদের যে 5টা সেন্টেন্স আছে, যেমন অর্থবোধের সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ডিরেক্ট ন্যারেশন এই 5টা সেন্টেন্সের হতে পারে, যে কোনো 5টা সেন্টেন্সের যে কোনো অর্থেই হতে পারে। ডিরেক্ট ন্যারেশন এই 5টা সেন্টেন্সের যে কোনোতেই হতে পারে, কিন্তু ইনডাইরেক্ট করার সময় তোমাকে অবশ্যই সেন্টেন্সটা অ্যাসার্টিভ করতে হবে। তার মানে ইনডাইরেক্ট করার সময় ন্যারেশনটা অবশ্যই অ্যাসার্টিভ হয়ে যাবে। আর ডিরেক্টের এই 5টা সেন্টেন্সে যে কোনো সেন্টেন্সে থাকতে পারে। তো সেন্টেন্স অবশ্যই তোমাদের জানতে হবে। এর আগে সেন্টেন্স একটা ক্লাস করেছিলাম 8ম শ্রেণীতে। সেন্টেন্সটা তুমি অবশ্যই ভালোভাবে পারো, কারণ সেন্টেন্স যদি তুমি না বুঝতে পারো তাহলে ন্যারেশন করতে পারবো না, কারণ এক এক সেন্টেন্সে এক এক রকম ন্যারেশন। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসে, ইম্পারেটিভ অর্ডার বসে, রিকোয়েস্টেড বসে, প্রপোজড বসে, ফরবিড বসে, তারপরে অবজেক্টিভ বসে, উইশড বসে, প্রেড বসে, এক্সক্লেমেটরি তোমার বসে, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো ইত্যাদি। সেজন্য তোমাদের অবশ্যই সেন্টেন্সগুলো ভালোভাবে জানতে হবে, সেজন্য সেন্টেন্সগুলো ভালোভাবে করবে। আচ্ছা, প্যাসেজ ন্যারেশন বা ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশন দুইটা অংশ বা দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তোমাকে ডিরেক্টে থাকবে ন্যারেশন করতে হবে কিসে? ইনডাইরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনে আমার দুইটা পার্ট আছে। ডিরেক্ট ন্যারেশনে আমার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমাকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে হবে। তো ডিরেক্ট করার সময় ডিরেক্টের আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যেমন ধরো, she said to me I am a student of class 9. She said to me I am a student of class 9. এখানে দেখো দুইটা অংশ আছে। একটা হচ্ছে প্রথম অংশ, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে দ্বিতীয় অংশ। তো he said, she says বা said, এই অংশগুলোকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এই অংশটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। যে অংশটা she said, he said এরকম কিছু থাকে, তখন ওই অংশটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ, এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে বা একটা উক্তি থাকে, সেটাকে বলে কি? রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট ন্যারেশনে দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যে হি সেড বা সে, এই যে অংশটা থাকে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটা থাকে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমাকে ন্যারেশন করতে হবে, মানে এটা যে টেন্সে থাকে সেই টেন্স অনুযায়ী আমাদের ন্যারেশন করতে হবে। আমরা পরবর্তী স্টেজে চলে যাই।
রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তখন ন্যারেশনের তিনটা পরিবর্তন হয়, তিনটি জায়গায় ন্যারেশনের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে তিনটি জায়গায় ন্যারেশন পরিবর্তন হয়। যেমন টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, হ্যাঁ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে মানে শি সেড, হি সেড, হি সেড টু মি, শি টোল্ড মি বা শি সেড টু মি, এরকম যদি থাকে পাস্ট টেন্সে থাকে তখন তিনটি জায়গায় ন্যারেশনের পরিবর্তন হয়। একটা হচ্ছে টেন্সের পরিবর্তন, দ্বিতীয়টা হচ্ছে পার্সনের পরিবর্তন, তৃতীয় নাম্বার হচ্ছে নৈকট্যবাচক শব্দ থাকলে দূরত্ববাচক শব্দ বসে। আর পরিবর্তনগুলো দেখাচ্ছি। টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন যেমন এম, ইজ, আর থাকলে মানে রিপোর্টিং ডিরেক্ট ন্যারেশনে যদি এম ইজ আর থাকলে ইনডাইরেক্ট করার সময় ওয়াজ অথবা ওয়ার বসে। আবার যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় হ্যাভ বিন বসে। আর কোথাও কোনো পরিবর্তন হয় না টেন্সে। যদি ডিরেক্ট ন্যারেশনে এম ইজ আর থাকে রিপোর্টেড স্পিচে তাহলে ইনডাইরেক্ট করার সময় ওয়াজ ওয়ার বলবে। তারপরে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে হ্যাড বিন বসে। আবার যদি বি ওয়ান থাকে, ভার্বের ওয়ান থাকে বা মূল ভার্ব বি টু বসে। আর বি টু থাকলে বলবে হ্যাড প্লাস বি থ্রি। ডিরেক্ট ন্যারেশন যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে হয়ে যাবে করার সময় যদি পাস্ট ফর্ম, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে করার সময় যাবে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি। আবার হ্যাভ হ্যাজ থাকলে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে যে ডিরেক্ট করার ইনডাইরেক্ট করার সময় হ্যাড বলবে। যদি হ্যাভ থাকে নো চেঞ্জ। খুব সহজ এবং মনে রাখার মতন একটা টেন্সের পরিবর্তন যে ন্যারেশন আমরা কীভাবে ন্যারেশনে টেন্সের মনে রাখবো। অ্যামিজার থাকলে ওয়াজার, ওয়াজার থাকলে হ্যাড বিন, বি ওয়ান থাকলে বি টু, বি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে নো চেঞ্জ। মানে এই চারটা মুখস্থ রাখলে তোমাদের টেন্সের কোনো ভুল হবে না। যেমন আমরা একটা করি she said Mahim said I am ill. মাহিম বললো আমি অসুস্থ। তাহলে এটা কিভাবে করবো? যেহেতু কি আছে এটা পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্স অনুযায়ী আমি করতে হবে। পাস্ট টেন্স থাকলে কি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তিনটা জায়গায় পরিবর্তন হবে। তো মাহিম সেড, সেড দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট। এখন আই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট ইংরেজি, মাহিমের সাবজেক্ট হচ্ছে হি, হি। এখন আমি এখানে একটা কথা বলেছিলাম যে এম ইজ আর থাকলে কি বলবে ওয়াজ আর। এখানে কি ছিল? এখানে ছিল এম, তাহলে মাহিমের সাথে কি বলবে হি এর সাথে ওয়াজ আর, হি ওয়াজ হি। এম ইজ আর থাকলে ওয়াজ আর, এম ইজ আর এম ছিল সেজন্য ওয়াজ বসছে। আবার এখানে যদি থাকতো ওয়াজ থাকতো, এখানে যদি ওয়াজ থাকতো তখন কি বসাবো? ওয়াজ আর থাকলে কি বসাবো? হ্যাড বিন। তাহলে এখানে হ্যাড বিন হয়ে যাবে। তাহলে মাহি সেড দ্যাট হি হ্যাড বিন ইল। আশা করি তোমরা টেন্সের এই পরিবর্তনের নিয়মটা বুঝতে পেরেছো। তারপর 2 নম্বর কিসের? 2 নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন। পার্সন
পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ আরেকটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টেড স্পিচে যেমন ইনভার্টেড কমার ভিতর রিপোর্টেড স্পিচে যে সাবজেক্টটা থাকবে সেটা ফার্স্ট পার্সন হলে একরকম হবে, সেকেন্ড পার্সন হলে একরকম হবে, থার্ড পার্সন হলে আরেক রকম হবে। রিপোর্টেড স্পিচে মানে ইনভার্টেড কমার সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন কী কী যেমন আমরা জানি আই, উই। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের কাকে নিয়ে আসবে? সাবজেক্টকে নিয়ে আসবে, সাবজেক্টকে নিয়ে আসবে, সাবজেক্ট। আবার যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন যেমন ইউ, সেকেন্ড পার্সন থাকলে কাকে নিয়ে আসবে? অবজেক্টকে আনতে হবে, অবজেক্ট। আবার থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন কি? যেমন হি, সি, দে, যে কোনো নাম ইত্যাদি। থার্ড পার্সন যদি থাকে যেমন হি, সি, দে, যে কোনো নাম, নো চেঞ্জ। দেখো আবার আমি নামা বলি, রিপোর্টের স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে আনতে হবে। যদি সেকেন্ড পার্সন থাকে ইউ তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে আনতে হবে। যদি থার্ড পার্সন থাকে হি, সি, দে বা যে কোনো নাম তাহলে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে পার্সন পরিবর্তন করার নিয়ম। তিন নাম্বারটা কি? নৈকট্যবাচক। নৈকট্যবাচক থাকলে দূরত্ববাচক। যেমন নাও থাকলে কি বসে? দেন বসে। টুডে থাকলে দ্যাট ডে। দিস থাকলে দ্যাট। কাম থাকলে গো ইত্যাদি। এগুলি এরকম বসে। এগুলো হচ্ছে নৈকট্যবাচক থাকলে দূরত্ববাচক বসে। এখন আমি কি বলেছি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে তিনটি জায়গায় ন্যারেশনের পরিবর্তন হয়। এখন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে একটি জায়গায় শুধুমাত্র একটি জায়গায় শুধুমাত্র একটি জায়গায় ন্যারেশনের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে তিনটা জায়গায় পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, নৈকট্যবাচক শব্দ থাকলে দূরত্ববাচক শব্দ। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে কি? শুধুমাত্র পার্সনের নিয়ম, পার্সনের পরিবর্তন। আমি একটা করে দেখাচ্ছি। যেমন হি সেজ আই উইল হেল্প ইউ নাও। তাহলে দেখো তোমরা একটা জিনিস, যে এখানে হি সেজ এটা প্রেজেন্ট টেন্স, অবশ্যই সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে অ্যাস আছে, সেটা দেখে আমরা বুঝতে পারতেছি কি এটা প্রেজেন্ট ফর্ম আছে। আমি কি বলেছি? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তখন শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হচ্ছে হি সেজ, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। যেমন হি সেজ যা আছে তাই থাকবে, কোনো টেন্সের পরিবর্তন। হি সেজ মাঝখানে দ্যাট বসে, হিটাকে আইটাকে হি, উইল হেল্প। এখন আমি বলেছি যে শুধুমাত্র পার্সনের পরিবর্তন।
তো পার্সনের সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন কাকে নিয়ে আসবে? এখানে মি উজ্জ আছে, মি উজ্জ আছে, মেয়ের সাবজেক্ট কি? আই। হি উইল হেল্প, মেয়ের উজ্জ মি থাকবে। আচ্ছা, হি সেজ দ্যাট হি উইল হেল্প মি নাও। তো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট থাকে তখন নাও থাকলে দ্যান হয়ে যেত, কিন্তু এখন রিপোর্টিং ভার্ব কিসে থাকবে? প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, কারণ না থাকলে নাওই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কারণ আমি বলেছি শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হচ্ছে পার্সনের নেম। ঠিক আছে, তাহলে হি সেজ দ্যাট হি উইল হেল্প মি নাও। সেই টু অথবা সেইটের পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে টুর অথবা সেইট বসে আমরা যে হি সেড বা সেড টু থাকে, ওই সেড টুর পরিবর্তে এক একটা সেন্টেন্সে এক একটা ই বসে। যেমন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড অথবা সেড বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসে। কি বসে? আস্কড বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ বোঝানো হয় অর্ডার বসে। উপদেশ বোঝানো হলে অ্যাডভাইস বসে, অ্যাডভাইস বসে। প্রস্তাব বোঝানো হলে প্রপোজড বসে। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড বসে। নিষেধ বোঝালে ফরবিড বসে। আর যদি কিছুই না বোঝানো হয়, মানে নির্দিষ্ট করে আদেশ অনুরোধ উপদেশ এগুলো না বোঝানো হলে টোল্ড দিলে ভালো। অপটেটিভ সেন্টেন্সে কি বসে? উইশড অথবা প্রেগ বসে। এক্সক্লেমেটিভ সেন্টেন্সে যদি অবাক হওয়া বোঝানো হয় এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ ওয়ান্ডার বসে। যদি দুঃখ বোঝানো হয় এক্সক্লেম উইথ সরো বসে। যদি দুঃখ বোঝানো হয় কি বসে? এক্সক্লেম উইথ সরো। যদি আনন্দ বোঝানো হয় এক্সক্লেম উইথ জয় বসে। আনন্দ বোঝানো হলে এক্সক্লেম উইথ জয় বসে। আবার মাঝখানে যেটা কমা থাকে, কমা, কমা
কমার পরিবর্তে কি বসে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে মাঝখানে, কমার পরিবর্তে কি বলবো মাঝখানে, কমার পরিবর্তে কমা মাঝখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট বসে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকলে WH ওয়ার্ড বসে WH ওয়ার্ড অথবা ইট বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে অথবা দ্যাট বসে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, এক্সক্লেমেটিভ সেন্টেন্সও দ্যাট বসে। আচ্ছা, অ্যাসার্টিভ কমা মাঝখানে ইনভার্টেড কমা, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে যে কমাটা থাকে সেই কমাটার পরিবর্তে কী বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে দ্যাট বসে, কমা উঠে যায়। ইন্টারগ্রেটিভ থাকলে WH ওয়ার্ড বসে অথবা ইফ বসে, মানে যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে WH ওয়ার্ডই বসে, আর যদি অক্সিলারি ভার্ব মানে অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মানে এই অ্যামিজ অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন ইফ বসে। ইম্পারেটিভ দিয়ে যদি প্রশ্ন করা হয়, ইম্পারেটিভ যদি লেট দিয়ে প্রশ্ন করা হয় তখন দ্যাট বসে, আর যদি ভার্ব মানে সেন্টেন্সটা যদি ভার্ব থেকে শুরু হয় B1 থেকে তখন টু বসে, আর যদি লেট দিয়ে শুরু হয় তখন মাঝখানে দ্যাট বসে। অপটেটিভ সেন্টেন্স মাঝখানে দ্যাট বসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সও মাঝখানে দ্যাট বসে। আমরা ন্যারেশনে প্রায় শেষ করে ফেলেছি, যে নিয়মগুলো এখন আমরা উদাহরণে যাওয়ার আগে প্যাসেজ ন্যারেশন আমি বলেছিলাম যে সেন্টেন্স ন্যারেশন পারলে এইটাই প্যাসেজ ন্যারেশন, কিন্তু প্যাসেজ ন্যারেশন কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি, পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে। পুরো প্যাসেজটা যদি 3-4 বা 5 লাইনের একটা প্যাসেজ থাকে, পুরো প্যাসেজ ন্যারেশনটা খুবই ভালোভাবে পড়তে হবে। এখানে কে বক্তা, কে শ্রোতা, বা কে বলছে, কে শুনছে, এটা আমাদের অবশ্যই জানতে হবে। আমি কথাগুলো বলছি, লিখে দিচ্ছি, আমি বলছি ভালো করে শোনো। এখানে কে বলছে, কে শুনছে সেটা অবশ্যই জানতে হবে। এবং হি সেড, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব বাক্যের মানে সেন্টেন্সের শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে বা শেষে বসতে পারে, কিন্তু ইনডাইরেক্ট করার সময় এটা আমরা অবশ্যই রিপোর্টিং ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। আবার অনেক সময় বক্তার বারবার মানে একটা বক্তার একের চেয়ে বেশি কথা থাকে, যেমন বক্তার যদি একের চেয়ে বেশি কথা থাকে, একের অধিক কথা থাকলে কি বসে, also said, again said বা told, again said অথবা further said। একের অধিক, অনেক সময় একজনের একের অধিক কথা থাকে তখন also said, again said, further said, finally said, এরকম বসতে পারে। আবার যদি একের অধিক প্রশ্ন থাকে, একের অধিক প্রশ্ন থাকলে কি বসে, এরকমই also asked, again asked, further asked, ইত্যাদি। ঠিক এরকম ভাবে বসে। একের অধিক কথা বা সেন্টেন্স বা প্রশ্ন থাকলে এরকম ভাবে বসে। কারো কোনো প্রশ্নের যদি উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া হয় তখন কি বসে, ইয়েস থাকলে, কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস দিয়ে দেওয়া হয়, ইয়েস থাকলে replied
in the affirmative বসে এবং ইএস এর পরে যদি অতিরিক্ত কথা থাকে, যদি অতিরিক্ত কথা থাকে তখন রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ and said মানে বোঝানো হচ্ছে যে যদি শুধু ইয়েস থাকে তখন থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ বসে। অনেক সময় ইয়েস দিয়ে কথা শেষ হয়, ইয়েসের পরে কিছু অতিরিক্ত কথা থেকে থাকে, তখন যদি অতিরিক্ত কথা থাকে তাহলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড তারপরে যে কথাটা বলে সেটা থাকে। নো এর ক্ষেত্রে একই অবস্থা, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসে। যদি অতিরিক্ত কথা থাকে রিপ্লাই ইন দ্য নেগেটিভ রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড এরকম বসে। তো এরকম তোমরা প্যাসেজ নারেশন চ্যাপ্টারটা রিভিশনে অসংখ্য নিয়ম পাবা, কিন্তু মূল গ্রামার আমরা করে ফেলেছি সেন্টেন্স নারেশনের মাধ্যমে। আর এরকম কিছু এক্সট্রা তথ্য আছে, ওগুলো তোমরা করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বইতে দেওয়া আছে, এটা একবার রিভিশন দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি দু একটা উদাহরণের মাধ্যমে আমি আরও প্যাসেজ নারেশন আরও ক্লিয়ার করব। উদাহরণ লিখেছি, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, সেড দ্য ম্যানেজার। শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সেড দ্য ম্যানেজার, ম্যানেজার বললেন ইয়েস, হ্যাঁ। আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হিয়ার, আমাকে এখানে আসতে বলা হয়েছে টু গেট এ পার্কিং স্টিকার, একটা পার্কিং স্টিকার নেওয়ার জন্য। ইজ দিস দ্য রাইট প্লেস, এটা কি সেই সঠিক জায়গা? সেড দ্য লেডি, ভদ্রমহিলা বললেন হোয়াটস দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কোনটা? সেড দ্য ম্যানেজার, ম্যানেজার বললেন। তোমাদের একটা কথা বলেছিলাম যে দেখো আমাদের প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে কে বলছে কে শুনছে। এখানে কে বলছে? প্রথম কথা শুরু করেছে ম্যানেজার, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, সেড দ্য ম্যানেজার। প্রথম কথা বলেছে কি ম্যানেজার। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের প্রথমে থাকুক বা মাঝে থাকুক বা শেষ থাকুক, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এটা আমরা অবশ্যই প্রথমে নিয়ে আসবো। এখন দেখো একটা জিনিস দেখো, গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, সেড দ্য ম্যানেজার। এখানে দুইটা জিনিস ঘটেছে, একটা হচ্ছে আগে শুভ সকাল সম্বোধন জানিয়েছে, তারপরে প্রশ্ন করেছে ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনার সাহায্য করতে পারি। কিন্তু আমাকে রিপোর্টিং ভার্ব দিয়েছে কয়টা? একটা। তো এটা যে আমাদের সাজাতে হবে কীভাবে এটা করবো। গুড মর্নিং থাকলে কী বসে এটা আমি তোমাদের বলি না, কিন্তু আমি বলে দিই গুড মর্নিং থাকলে উইশড বসে। দ্য ম্যানেজার উইশড দ্য লেডি গুড মর্নিং। The manager wished the lady. দেখো প্রথমে কোন জিনিসটা বলেছে, ওই ম্যানেজার ভদ্রমহিলাকে শুভ সকাল সম্বোধন জানিয়েছে। দ্য ম্যানেজার উইশড দ্য লেডি গুড মর্নিং, গুড মর্নিং থাকলে উইশড বসে। দ্য ম্যানেজার উইশ দ্য লেডি গুড মর্নিং। তারপরে উনি কী করেছেন? তারপরে উনি প্রশ্ন করেছেন যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? অ্যান্ড আস্কড, প্রশ্ন তাহলে কী বসো আমরা? অ্যান্ড আস্কড, আস্কড। তো এখানে ক্যান ইন্টারভিউ আছে, কিন্তু আমরা ইন্টারভিউ করার সময় কী করবো? অ্যাসার্টিভ করবো। আস্কড, এখানে ফার্স্ট পার্সন আই থাকলে কাকে নিয়ে আসবো? রিপোর্টিং ভার্বে সাবজেক্ট ম্যানেজার। দ্য ম্যানেজার উইশ দ্য লেডি গুড মর্নিং অ্যান্ড আস্কড। আর যেহেতু প্রশ্ন করা দুইভাবে, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে ডাব্লিউএইচ ওয়ার্ডই থাকবে, আর যদি সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করে তাহলে কী বসে? ইফ বসে। এখানে একটা জিনিস খেয়াল করো, ক্যান আই হেল্প মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে, মানে মডেল ভার্ব, সরি অক্সিলিয়ারি ভার্বটা প্রশ্ন করেছে, মডেল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইফ বসবে, ইফ বসেছে। তাহলে সাবজেক্ট কোনটা? দ্য ম্যানেজার। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট নেই, ইফ হি।
এখন যেহেতু প্রেজেন্ট থেকে পাস্ট হচ্ছে, ক্যান থাকলে কী হয়ে যাবে? কুড হয়ে যাবে। ইফ ইউ কুড asked the manager wished the lady and wished the lady good morning and asked if he could কি help। এখানে বলেছিলাম B1 থাকলে B2, কিন্তু মডেল অক্সিলারি ভার্বের পরে কখনো B2 বসে না, সবসময় বসে B1। ইফ হি কুড হেল্প, এখন কাকে সাহায্য করবেন? ইউকে। ইউটাকে মহিলা, মানে যদি রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের কি এটা বলে সেকেন্ড পার্সন কাকে নিয়ে আসবে? মহিলা হচ্ছে সেকেন্ড পার্সন, লেডি। আস্কড ইফ হি কুড হেল্প হার। The manager wished the lady good morning and asked if he could help her. ম্যানেজার মহিলাকে শুভ সকাল জানালেন এবং তাকে প্রশ্ন করলেন যে সে তাকে সাহায্য করতে হবে। সে মানে কি? ম্যানেজার। কাকে সাহায্য? তাকে। তারপর ইয়েস আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হিয়ার টু গেট এ পার্কিং স্টিকার। আমি তোমাদের দেখিয়েছিলাম যে শুধুমাত্র ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কিন্তু যদি ইয়েসের পরে কোনো এক্সট্রা কথা থাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড, এর পরে বাকি অংশটি করি। দেখো তোমরা ইয়েসের পরে এক্সট্রা কথা আছে, ইয়েস আই ওয়াজ টোল্ড, তাহলে ইয়েস তাহলে কি বলবে? দ্য লেডি রিপ্লাইড ইন দ্য The lady replied in the affirmative and said অথবা told and told assertive sentence যেহেতু that বলে told that I was আইটা কে মানে she এখন অ্যামিজার থাকলে ওয়াজার বসে, ওয়াজার থাকলে কি বসে? এখন ওয়াজ আছে, ওয়াজার থাকলে কি বসে? had been। she had been told to come থাকলে কি বসে? go বসে, told to go over হিয়ার থাকলে কি বসে? দেয়ার। হিয়ার হচ্ছে নৈকট্যবাচক শব্দ, এটা থাকলে কি দেয়ার বলবে। হিয়ারের দূরত্ববাচক শব্দ হচ্ছে দেয়ার। টু গেট এ পার্কিং স্টিকার, তাহলে কি দাঁড়ালো? The lady replied in the affirmative and told that she had been told to go over there to get a parking sticker. তারপর দেখো is this the right place, মানে কে বলতেছে? মহিলা আবার বলতেছে যে আমাকে এখানে আসতে বলা হয়েছিল একটা পার্কিং স্টিকার নেওয়ার জন্য, এটা কি সঠিক জায়গা? তার মানে সে দেখো কি আবার প্রথমে কিন্তু একবার প্রশ্ন করেছিল, এখন দ্বিতীয়বার প্রশ্ন করছে সাথে সাথে। তো দ্বিতীয়বার প্রশ্ন করলে কি বলবো আমরা? অলসো আস্ক অথবা ফার্দার আস্ক বা এগেন আস্ক। she also asked, এখন কি দিয়ে প্রশ্ন করছে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে নাকি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে। তাহলে কি বলবো? ইফ is this that, if this থাকলে কি বসে? that, if that the right place, if that was if that was the if that উনি বলেছে যে এটা কি সেই সঠিক জায়গা। তারপর কি আছে? তারপর আছে হোয়াটস দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, আস্ক দ্য ম্যানেজার, সেই দ্য ম্যানেজার কি জিজ্ঞেস করলো যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কি। তো আমরা এই লাইনটা আমি এখানে মুছে ফেলে তুলে দিই। The manager again, আচ্ছা কি না দিলে হবে? এখানে না কি লিখেছে?
What is the registration number of your car? What the registration number of a car was is আছে সেজন্য কিছু ফিল হলো ওয়াজ হয়ে গেল। তাহলে এই উদাহরণটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে প্যাসেঞ্জার কত সহজে এবং নিয়মগুলো মনে রাখলে করা যায়। শিক্ষক বললেন টু দ্য স্টুডেন্ট, ছাত্রকে বললেন, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? তুমি কি আজকের পাঠ তৈরি করেছ? নো স্যার, এখানে শুধু নো নেই, নোর পরে স্যার আছে। রিপ্লাই দ্য স্টুডেন্ট, ছাত্র উত্তর দিলেন না স্যার। দ্য টিচার সেজ, শিক্ষক বললেন ওয়াই, কেন? আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে। হেডেক মানে মাথা ব্যথা, আমি গতকাল মাথা ব্যথা ভুগছিলাম। আই শেল ডু মাই হোমওয়ার্ক টুমোরো সেড দ্য স্টুডেন্ট। আমি আমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ আগামীকাল করব, ছাত্র বলল। তাহলে কী হলো? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ প্রিপেয়ার, তার মানে উনি প্রশ্ন করেছেন। দ্য টিচার আস্কড, the teacher asked the student the teacher asked the student, কি জিজ্ঞেস করেছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড। এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করা হয়েছে, মানে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। যদি ডাব্লিউ দিয়ে প্রশ্ন করা হতো ডাব্লিউ চিহ্ন থাকতো, কিন্তু সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে সেজন্য মাঝখানে কি বলবে? ইফ বলবে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ, ইউটাকে সে মানে স্টুডেন্ট, এখানে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন কাকে স্টুডেন্ট নিয়ে নেবে? ইফ হি, এখন হ্যাভ এর থাকে কি বসে? হ্যাড বসে। ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড ইউর লেসন, মানে কি হিজ লেসন। টুডে থাকলে দ্যাট ডে, কি দাঁড়ালো? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে। ছাত্র কি বলছে? নো স্যার রিপ্লাই। স্যার থাকলে রেসপেক্টফুলি বসে, কি বসে? রেসপেক্টফুলি। তাহলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, ডিস এবং সাজাতে হবে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। দ্য স্টুডেন্ট, ওখানে স্যার ছিল সেই জন্য দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসছে। তারপর কি ছিল এখানে? দ্য টিচার সেড হোয়াই, শিক্ষক জিজ্ঞেস করলেন কেন। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। দ্য টিচার আস্কড হোয়াই অথবা দ্য টিচার আস্কড দ্য রিজন, মানে কারণটা জিজ্ঞেস করবে। দ্য টিচার the teacher asked why অথবা the teacher asked the reason. I was suffering from headache yesterday. আমি গতকাল মাথা ব্যথা ভুগছিলাম। আমি গতকাল মাথায় ব্যথা ভুগছিলাম। তাহলে কি হলো? the student said or said that I was suffering, তাহলে he and was এর থাকে কি বসে? had been, he had been suffering from headache. Yesterday থাকলে the previous day. He had been suffering from headache the previous day. এই হিটাকে স্টুডেন্ট, অনেক সময় দুটা যদি পুরুষ থাকে হি হিজ এগুলো দেখাতে হলে তাদের টিচার হলে টি, স্টুডেন্ট হলে এস, এরকম বুঝিয়ে দিতে হয়। তারপরে দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক দ্য প্রিভিয়াস ডে, সে গতকাল থেকে মাথা ব্যথা ভুগছিল। তারপরে আই shall do my homework tomorrow.
আমি আমার বাড়ির কাজ আগামীকাল করবো, সেট দিয়ে স্টুডেন্ট বললেন, তাহলে কী দাঁড়ালো? হিটা কি স্টুডেন্ট? হি সেড দ্যাট হি, সে থাকে কি বসে? শুড। হি শুড ডু মাই হোমওয়ার্ক হয়ে গেল হিজ হোমওয়ার্ক। হিজ হোমওয়ার্ক তো মনে থাকলে দ্য নেক্সট ডে। আশা করি তোমরা এই দুইটা প্যাসেজের মাধ্যমে বুঝতে পেরেছো বা ক্লিয়ার হয়েছে তোমাদের প্যাসেজ জেনারেশন আসলে কীভাবে কত সহজে করা যায়। ঠিক আছে, ভালো থাকো সবাই।